মিস্টার ফয়সাল, কখন এলেন? জি, এখনই এসেছি। আজকে আপনার কথা বলার স্টাইল, মনোভাব একটু অন্যরকম লাগছে। ব্যাপার কি? মনটা খারাপ নাকি? না, মন খারাপ হতে যাবে কেন? এমনি। সত্যি বলছেন তো? মিথ্যা বলার কি আছে? সত্যি বলছি। আমার কাছে কিছু লুকোচ্ছেন নাকি? আশ্চর্য, আপনার কাছে কি লুকাবো? আমি কিন্তু সবই শুনেছি। মিস্টার ইরা আমাকে সব বলেছেন। কথাটা শুনে আমি মিস শাইলার দিকে তাকালাম। কি বলছে ইরা আপনাকে? মিস শাইলা একটি লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আপনার মনের কষ্টগুলোর কথা বলেছে, ভালোবাসার মানুষকে না পাওয়ার কথা বলেছে। মানে কিছু বুঝলাম না। আমাদের ইরা যে আপনাকে ভালোবাসে অথচ বলতে পারেনি, এই কথাই ইরা আমাকে বলেছে। ইরার অনুভূতির কথাগুলো। মিস শাইলার মুখে কথাটা শুনে আমি মাথা নিচু করে সোফায় বসে পড়লাম। মিস শাইলাও আমার পাশে বসে পড়লেন। হঠাৎ একটা মেয়ে এসে আমায় বলল, আপনি কি মিস্টার ফয়সাল? জি। ইরা আপনাকে ডাকছে। তারপর গিয়ে দেখি ইরা ওর বান্ধবীর পাশে বসে আছে। আমাকে দেখে সবাই রুম থেকে চলে গেল। তারপর ইরা আমায় বলল, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। কত সুন্দর লাগছে মেয়েটাকে হলুদ শাড়িতে, যা মানিয়েছে না, ইরা ঠিক ওর মায়ের মতো। তার উপর আবার গাঁদা ফুলের মালা, অসাধারণ লাগছে মেয়েটিকে। এক কথায় আকাশ থেকে যেন পরি নেমে এসেছে। আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? আর এভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? না না, তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক। তা কোথায় ছিলেন এতক্ষণ? সকাল থেকে আপনাকে কতবার ফোন দেওয়া হয়েছে, এলেন না কেন? শরীরটা ভালো লাগছিল না, তাই। মাথা নিচু করে বললাম। ইরা আমার দু গালে আলতো করে হাত দিয়ে বলল, কি হয়েছে আপনার? মনটা খারাপ কেন? আমি কখন বললাম আমার মন খারাপ? বলতে হয় নাকি? কাছের মানুষের মুখ দেখলেই বলতে পারে কখন তার মন খারাপ আর কখন তার মন ভালো থাকে। বলেন, আপনার কি হয়েছে? কিছু না। বলেন না, আমার কাছে বলবেন না কেন আপনার মন খারাপ? কেন মুখটা এত গোমরা করে রাখছেন সব সময়? বললাম তো কিছু হয়নি। একটা কথা বলবো আপনাকে। বলো। বলেন, আপনি আমার কথা রাখবেন? আগে বলো না। রাখার মতো হলে অবশ্যই রাখবো। প্লিজ চলেন না, এখন পালিয়ে যাই। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কি বলবো, যাকে একসময় ভালোবাসতাম আজ তার মেয়ে আমার সাথে পালিয়ে যেতে চায়। তাছাড়া আমার নামায় কত বিশ্বাস করে এখানে এনেছে। এটা হয় না। দেখো ইরা, তোমার আম্মু তোমার বিয়ে দিতে চায় তার মনের মতো ছেলের সাথে। আর তার শেষ ইচ্ছাটা যদি আমি পূরণ করতে না দেই, তাহলে তো চিরজীবন সবার কাছে খারাপ হয়ে যাবে। তাই তুমি বিয়েটা করে ফেলো। কথাটা শুনে ও আমার দিকে খুব অবাক দৃষ্টিতে তাকালো। আচ্ছা, আপনি যেটা চান সেটা হবে। ওর মুখে কথাটা শুনে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে, চোখ দুটো যেন কান্না করতে চাইছে। কিভাবে তোমাকে তুমি বলে ডাকবো ইরা? এটা তো সম্ভব নয়। আমি কিভাবে নিজেকে সামলাবো? তুমি চলে যাওয়ার পর আমার হৃদয়কে তুমি ভেঙে দিয়ে চলে যাচ্ছ। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি। কিছু বলবেন? আমি আসি এখন। কোথায় যাচ্ছেন? কিছু কাজ আছে। কথাটা বলে আমি চলে আসবো। আর ইরা পেছন থেকে ডাক দিল, আপনাকে একটা কথা বলার ছিল। প্লিজ এখন না, অন্য কোনো সময় শুনি। কিন্তু প্লিজ আমি এখন আসি। কথাটা বলে আমি রুম থেকে চলে আসলাম। চোখটা আমার পুরো ভিজে গেছে নোনা পানিতে। আর কিছুক্ষণ ওর সামনে দাঁড়িয়ে থাকলে আমার চোখ দিয়ে পানি ঝরে যেত। আন্টির ঘরে এসে বসলাম। এবার এক এক করে সবাই ওকে হলুদ লাগাবে। প্রথমেই আন্টি ওকে হলুদ লাগিয়ে দিল, তারপরে তামান্না, ওরা আত্মীয়রা সবাই ওকে হলুদ লাগালো। ইরা আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে, কি যেন বলতে চাইছিল আমায়, কিন্তু আমি তখন না শুনে চলে এসেছি। ওর চেহারার দিকে তাকালেই যেন আমার কান্না পায়, যেন নিজেকে আর সামলে নিতে পারি না। তাই বেশিক্ষণ দেরি না করে আমি উঠে চলে এলাম। তারপর আনন্দ, নাচ, গান, একটা বিয়ে বাড়িতে যেমন পরিবেশ হওয়া দরকার ঠিক তেমনই। তবে ওই পরিবেশে আমার নিজেকে কেমন জানি বেমানান মনে হচ্ছিল। তাই কিছুক্ষণ ওখানে বসে থাকার পর আমি কাউকে কিছু না জানিয়ে সোজা আমার ঘরে চলে আসি। আজ বিয়ের দিন, সকাল পর্যন্ত সবাই কাজে ব্যস্ত, আমি আছি শুধু চিন্তায়। দুপুর হয়ে গেছে, বর পক্ষ চলে এসেছে। বরের তাকাতাকি ভাবতেছি এই ছেলেটা আজ ইরাকে নিয়ে যাবে। ভাবতে বুক ফেটে যাচ্ছে। সকল কাজ সম্পন্ন করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এখন বিয়ে পড়ানো বাদে। কাজী সাহেব ইরার রুমে গেছে কবুল শুনতে আর রেজিস্টার খাতায় স্বাক্ষর করাতে। কাজী সাহেব এসে বলল, আলহামদুলিল্লাহ, মেয়ে কবুল বলেছে। ও কবুল বলেছে কথাটা শুনে আমি কি বলবো, মানে আমি আর নিজের মধ্যে ছিলাম না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছিল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কে যেন আমার হৃদয়ে একটা বিষ মাখানো তীর বসিয়ে দিয়েছে। সে তীরের আঘাতে আমার বুক থেকে যেন রক্তক্ষরণ হচ্ছে। আমি চিৎকার করে কাঁদতে চাইছি, বলতে চাইছি এটা কি হচ্ছে আমার সাথে? এই কেমন নিয়তি, কেমন ভাগ্য আমার। সোজা বিয়ে বাড়ি থেকে বের হয়ে আনমনা ভাবে হাঁটছি আর ভাবছি কাকে বলবো, কে শুনবে, কে বুঝবে আমার এই কষ্টের কথাগুলো, কে বোঝার চেষ্টা করবে আমার না পাওয়া ভালোবাসা, আমার না পাওয়া প্রেমের বেদনাগুলো, আমার ব্যর্থতার কথাগুলো কাকে শোনাবো আমি?
যার মুখ দেখে সমস্ত কষ্ট যন্ত্রণা দুঃখগুলো ভোলার চেষ্টা করতাম, ভুলতে পারতাম। জীবিত থেকেও মৃত হয়ে বাঁচতে হবে। ও মনে হয় ভাবছে কি উপাধি দেওয়া যায়, পাষণ্ড, বেঈমান। তবে আমার এই মানসিক পরিস্থিতির জন্য ইরাকে মোটেই দায়ী করা ঠিক হবে না। ওর কি দোষ? ও তো আমাকে ভালোবাসতো। আমি যদি একবার হ্যাঁ বলতাম তাহলে ও আমারই থাকতো। আজ আমি আমার নিজের হাতে আমার ভালোবাসা, আমার প্রেম, আমার স্বপ্নগুলো চুরমার করে দিয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দিছি। আজ আমি সত্যি বড্ড একা হয়ে গেলাম, বড্ড একা। আমার চোখ আজ প্রাণপূর্ণ কাঁদতে চাইছে। আমার চোখগুলো ছলছল করছিল কান্নায়। আমার ভেতরটা কালো মেঘে ছেয়ে গেছে। এমনিই মেঘ, যেই মেঘ শুধুই মেঘ হয়ে থাকবে। শত শত বৃষ্টি হলেও সে মেঘ কখনো যাবে না আমার হৃদয় থেকে, কখনো মুছে যাবে না এই মন থেকে। রয়ে যাবে আমৃত্যু। আমি কি কাঁদবো নাকি হাসবো? আমি কি করব এখন? এখন আমায় নিজেকে নিজেই অপরাধী মনে হয়। আজ নিজের কাছে নিজের বড্ড ছোট লাগছে। ভাবতে ভাবতে ব্রিজের উপর চলে এলাম। হঠাৎ ব্রিজের পাশে দেখতে পেলাম কে যেন মনে হয় ব্রিজ থেকে লাফ দেবে। লাফ যেই দেবে আমি দৌড়িয়ে গিয়ে তার হাতটা ধরে আমার কাছে আনতে টান দিলাম। সঙ্গে সঙ্গে আমার বুকের উপর এসে পড়লো। যখন বুকের উপর থেকে সরাবো তখন তার মুখটা দেখে আমি স্বয়ং স্তব্ধ। আমার মুখ দেখে তার একটাই কথা বের হলো, তুমি এইখানে? সুসাইড করতেছো কেন? আমি যে কলঙ্কিনী, যে নিজের পরিবার আমায় ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, তার বেঁচে থাকার কোনো কারণ নেই। নিজের পরিবার যখন ভুল বুঝে তখন জীবনটা রেখে কি করব বলেন? কি এমন দুঃখ যে তোমার, যার কারণে আত্মহত্যা মতো খারাপ কাজ করতে হবে? আপনি শুনলে আপনিও আমাকে মৃত্যুর পথে সাহায্য করবেন। তুমি বলেই দেখো না, তারপর আমি কি কি কাজ করতে পারি বুঝবা। আজ আমি এই সমাজের বুকে ঘৃণিত এক নারী। একটা নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তার ইজ্জত। আমার বলতে কষ্ট হয়, প্লিজ আমার কাছে জিজ্ঞেস করবেন না। আমি আর সইতে পারবো না। আমি সাইরেন। এই পুরুষত্ব পাপী সমাজে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ আমি সাইরেন। দেখো, মাথা ঠান্ডা রাখো। কেমনে মাথা ঠান্ডা রাখবো বলেন? এই সমাজের একজন কলঙ্কিনী হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যখন এক অবহেলা কোনো মেয়ে রাস্তায় চলাফেরা করতে গিয়ে তার ইজ্জত হারাতে হয়, আবার সেই সমাজ তাকে দোষী করে, তখন এই সমাজে বেঁচে থাকবো কিভাবে? দেখো, এই পৃথিবীর কিছু ভালো মানুষের ভিতর খারাপ মানুষও আছে, আর খারাপ মানুষকে কিভাবে অপরাধের শাস্তি দিতে হবে সেটা তো ভাবতে হবে। আজ যদি তুমি মৃত্যুর মতো খারাপ কাজ করো তাহলে ভাবো, আজ তোমার সাথে যে অন্যায় হয়েছে এটার প্রতিবাদ তুমি যদি না করো তাহলে ওই অপরাধীরা আবার কোনো নারীর সর্বনাশ করবে না। তার কি কোনো গ্যারান্টি আছে? দেখেন, আপনি যে কথাগুলো বললেন সেগুলো সবই সত্য, কিন্তু এই সমাজে বেঁচে থাকার আশ্রয়স্থল যে আমার নেই। আজ আমি অসহায়। তুমি যদি চাও আমার বাসায় থাকতে পারো। যে সমাজে এই অবহেলা নারী ধর্ষিতা হয়েছে, সেই ধর্ষিতা নারী যদি আপনার বাসায় থাকে, এই সমাজ কোনো দিনই মেনে নেবে না। এই সমাজের লোকেরা কেমন তা আমি ভালো মতনই জানি। এদের কথা না ভেবে চলো আমার সাথে। কোন অধিকারে আপনার বাসায় আমি যাব বলেন? আর যদি আমি আপনার বাসায় যেও থাকি, আপনার আশেপাশের লোকজন আমায় দ্বিতীয়বার কলঙ্কিনী ভাববে। তার সাথেও আপনাকেও সবার কাছে খারাপ হতে হবে। আমি চুপ। কি বলবো ওকে? ভাষা হারিয়ে ফেলেছি। ও যা বলছে সবই তো বাস্তব। ওকে যদি আমার বাসায় নিয়েও যায় সবার চোখে ওকে দোষী হয়ে বেঁচে থাকতে হবে। কি হলো, এখন কথা বলছেন না কেন? চুপ হয়ে রইলেন কেন বলেন? তুমি কি চাও? এই সমাজে বেঁচে থাকার তো আমার একটা পরিচয় লাগবে। সেই পরিচয় দেবেন আপনি আমায়? তুমি কি বলতে চাইছো সেটা ভালো মতো বুঝলাম না। আমায় বিয়ে করবেন? আমি আপনার অধিকার চাই না, এই সমাজে বেঁচে থাকার একটা পরিচয় প্রয়োজন, সেটা আমায় দিলেই হবে। আমি কি বলবো ওকে? আজ আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় যাকে পেতে চাইলাম তাকে পেলাম না। আরেকজন একটা পরিচয় পাওয়ার জন্য আকুল। আমার জীবনের কিছু হারিয়েছি, কিন্তু ও যে জিনিসটা হারিয়েছে তার তো কোনো ব্যক্তি দিতে পারবে না। তবুও বেঁচে থাকার জন্য একটা আশ্রয় চাইছে। সেটা কি না দিয়ে ঠিক হবে? আমার কষ্টগুলোকে ভুলতে হলে তো কোনো মুখ লাগবে যাকে দেখে পেছনের সব কিছু ভুলে যাব। আমার তো সব শেষ। ভালোবাসা তো পেলামই না। তারপর নদী যদি আমার থেকে পরিচয় পায় তাহলে তে সমস্যা কোথায়? তোমার বিয়ে করতে পারবো, কিন্তু তোমার পরিবার যদি আমার কিছু বলে? যাদের কারণে আমার আজ ধর্ষিতা হতে হলো তাদের কথা আমায় আর বলবেন না প্লিজ। ঠিক আছে, এই মুহূর্তেই তোমায় বিয়ে করব, চলো। তারপর সোজাসুজি কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেললাম। বিয়ে করে বাসায় নিয়ে আসলাম। এখন বাসায় ঢুকবো, কি দরজা ভেতর থেকে বন্ধ।
মনে হয় বাবা মা ভাবি ভাইয়া সবাই ওই বাসা থেকে চলে এসছে। কলিং বেল চাপ দিলাম, চাপ দেওয়ার পর ভাবি দরজা খুলে দিল। দরজা খোলার পর আমি আর নদী ভিতরে গেলাম। ভেতরে যাওয়ার পর সবাই আমাকে আর নদীকে দেখছে। কি হলো তোমাদের, এমন ভাবে দেখছো কেন? মেয়েটা কে রে, কাকে নিয়ে এলি? ও সরি, আমি তো তোমাদের বলতে ভুলেই গেছি। আম্মু তুমি বারবার বলো না তোমার বউ লাগবে, আর তোমরাও তো আমার বিয়ে দেবে বলে এখানে এসছো। তা তো ঠিক, যেটা বলছি সেটার উত্তর দে। আম্মু কিছু মনে করো না, তোমাদের না জানি আমি বিয়ে করে ফেলেছি। এটা তোমাদের বৌমা। আমার কথা শুনে সবাই অবাক। যে ছেলেকে বিয়ে দিতে পারি না সে একা একা বিয়ে করেছে? নদী, এই হচ্ছে আমার আম্মু। নদীর সঙ্গে সঙ্গে আম্মুকে সালাম করলো। থাক মা থাক, আর সালাম করতে হবে না, আমার বউকে আয়, তোর পছন্দ আছে। আগে বললেই তো আমরা তোর বিয়ে দিতাম, আর যখন বিয়ে করেই ফেলেছোস কি আর করা যাবে? বৌমা, ছোট বৌমাকে ফয়সালের রুমে নিয়ে আসো। ভাবি নদীকে নিয়ে গেল। ফয়সাল, হঠাৎ না জানিয়ে বিয়ে করলি, কিছু বুঝলাম না। দেখো আম্মু, তোমার ছেলে যেটা করেছে সেটা যেন শুনেই করেছে। আর নদী অনেক ভালো মেয়ে, আশা করি তোমাদের সবার সাথে কয়দিনের ভেতরেই মিশে যাবে। সেটা তো বুঝলাম, কিন্তু এমন হঠাৎ বিয়ে? কিছু না হলে তো হঠাৎ বিয়ে করি নাই, আর ঘটনা পরে বলবানে। আচ্ছা বুঝলাম, যা এখন বৌমার কাছে যা। সোজা আমার রুমের ভেতরে গেলাম। রুমে যেয়ে দেখি নদী আনমনাভাবে বসে আছে। দরজাটা আটকে দিলাম। আমায় দেখে নদী স্বাভাবিকভাবে বসলো। এখন তো তুমি আমার স্ত্রী, এখন তো তোমার পরিচয় পেলা, এবার তোমার কাহিনী বলো, কিভাবে তোমার এই অবস্থা হলো। আচ্ছা শুনেন তাহলে, আমি আর আমার বাবাকে নিয়ে আমাদের সুখের জীবন যাপন করতেছিলাম। আব্বুকে যদি আমি আম্মুর কথা বলতাম, আব্বু কেঁদে কেঁদে বলতো, তোমার আম্মু এখন আর আমার নেই। আমি যখন ঘুমিয়ে যেতাম, আব্বু তখন আমার মাথার পাশে বসে কাঁদতো। প্রতিদিন সকালে আব্বু আমায় স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে ওঠায়। হঠাৎ একদিন আব্বু আমায় ঘুম ভাঙার জন্য ডাকেনি। আমার ঘুম যখন ভাঙে তখন অনেক বেলা হয়ে গেছিল। আব্বুর আজ কি হলো, আমায় জাগায়নি কেন? বিছানা থেকে উঠে আব্বুর রুমে গিয়ে দেখি আব্বু ফ্লোরে বসে বুকে হাত চেপে রেখে আছে। আব্বুর মুখে লাল কি যেন লেগে আছে। আব্বুর চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। আব্বু, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? মুখে লাল কালি লেগে আছে, আর তুমি বুকে হাত দিয়ে রাখছো কেন? মারে, আমার অনেক কষ্ট হচ্ছে রে, বুকের ভিতর অনেক কষ্ট হচ্ছে মামনি, তাই তোকে জাগাতে যেতে পারিনি মামনি, আমার অনেক কষ্ট হচ্ছে মামনি। হঠাৎ আব্বুর খাটের উপর যখন নজর পড়ল, দেখি রক্তে বিছানা ভরে আছে। আব্বু, আব্বু, তুমি কি হইছে? তোমার বিছানায় রক্ত কেন? হঠাৎ মামনি বুকে অনেক ব্যথা করতেছে মামনি, আয় আমাকে বাঁচা মামনি। হঠাৎ আব্বুর মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করছে। আব্বু, আব্বু, তোমার কিচ্ছু হবে না আব্বু। আব্বু, আমি এখন তোমায় হসপিটালে নিয়ে যাব। আব্বু, একটু কষ্ট সহ্য করো আব্বু। কে কোথায় আছো? অ্যাম্বুলেন্সকে কল দাও, আমার আব্বুকে হসপিটালে নিতে হবে। কাজের লোক জলদি আমার কথা শুনে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল দেয়। হসপিটালে নিতে নিতে অ্যাম্বুলেন্সের ভিতরেই বাবা বলে, আম্মু আমি জানি না, আমি যদি চলে যাই তখন তুই কই থাকবি? তোকে একা রেখে যেতে আমার কষ্ট লাগতেছে, আমায় তুই ক্ষমা করে দিস। তোকে তোর আম্মুর কাছে থেকে আমি আলাদা করে দিছি, তোকে তোর আম্মুর আদর সোহাগ পেতে দেই নাই রে। আমি যে অপরাধী জানি না আল্লাহ আমায় ক্ষমা করবে কিনা। তোকে তোর মায়ের কাছ থেকে আমি আলাদা করে দিছি, আল্লাহ মনে হয় আমার অন্যায় শাস্তি আমায় দিতাছে। আম্মুরে, আমার যদি কিছু হয়ে যায় তুই তোর নানু বাড়িতে চলে যাস। আব্বু, তুমি এসব কি বলতেছো? তোমার কিচ্ছু হবে না আব্বু। তোমাকে ছাড়া আমার অন্য কাউকে লাগবে না আব্বু। তুমি সুস্থ হয়ে যাবে আব্বু। আম্মু, তুমি আমার একটা কথা রাখবা না আম্মু? বলো আব্বু, তুমি একটা কেন 10টা কথা রাখতে বললেও তোমার সব কথা রাখবো আব্বু। আমি জানি আমার আম্মু আমার কথা ফেলতে পারবে না, কিন্তু আব্বু। আর কোনো কিন্তু নয় আম্মু। আমার আলমারির ভিতরে একটা ডায়েরি আছে, দেখবে তার উপর সুন্দর করে লেখা আছে আমার জীবন। সেই ডায়েরিটার শেষে তোর নানুর বাড়ির ঠিকানা লেখা আছে, তোর আম্মুর ঠিকানা পাবি। সেই ঠিকানা অনুযায়ী সেখানে যাস আম্মু। আব্বু, তোমার কিচ্ছু হবে না আব্বু। তুমি আর একটু কষ্ট করো আব্বু, আমরা চলে আসছি প্রায়। হঠাৎ আম্মু আমার অনেক কষ্ট হচ্ছে আম্মু, আমার বুক ব্যথা করতেছে আম্মু। আম্মু আমার দম বন্ধ হয়ে আছে আম্মু, আমি চোখ খুলতে পারছি না আম্মু। আম্মু, আম্মু, আম্মু। আর কথা বলছে না। আব্বু, তুমি কথা বলছো না কেন আব্বু? আব্বু দেখো, আমরা চলে আসছি আব্বু, তোমার আর কিচ্ছু হবে না আব্বু। হসপিটালের ভিতরে গিয়ে
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, দেখেন না আমার আব্বুর বুকে অনেক কষ্ট হচ্ছে, এখন আর কথাও বলছে না। কি হলো ডাক্তার সাহেব, আমার আব্বুর কি হলো? তাড়াতাড়ি অপারেশন করেন, যত টাকা লাগে আমি দিব, তবুও আমার আব্বুকে বাঁচান ডাক্তার সাহেব। আব্বু ছাড়া যে আমার আর কেউ নেই ডাক্তার সাহেব। ডাক্তার আব্বুর হাত কিছুক্ষণ ধরে রেখে তারপর ছেড়ে দিল। ডাক্তারের মুখ কালো হয়ে গেল। হি ইজ নো মোর। কি বলছেন ডাক্তার সাহেব আপনি? আমার আব্বু কিছুক্ষণ আগেও আমায় আম্মু বলল, আর আপনি বলছেন আব্বু বেঁচে নেই। তোমার আব্বু এখানে আসার আগে মারা গেছে। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই মামুনি। প্রিয়জন হারিয়ে যাওয়া যে কত কষ্ট শুধু সেই বোঝে যে হারিয়েছে মামুনি। সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না, প্লিজ এখন আর কান্না করো না। আমার এই একটা মানুষই ছিল যে সবসময় আমাকে কেয়ার করত, এখন এগুলো কে করবে? আল্লাহ, তুমি এত নিষ্ঠুর কেন? আমার আব্বুকে কি না নিলে পারতো না? আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? কার আশায় বাঁচবো? আমাকে কে ভাত মাখিয়ে খেয়ে দিবে? আব্বু। বলে কান্না করতে থাকে। সুখী নদীর বাসায় কাজ করে, ও তখন কান্না করে দেয়। কতক্ষণ পরে সুখী নদীকে ভেজো তোয়ালা দিয়ে নাক মুছিয়ে বসিয়ে প্লেটে ভাত নিয়ে এসে নদীকে খাইয়ে দেওয়ার জন্য হাত এগিয়ে নেয়। আমি খাবো না। কেন? জান না আপনি। নদী, তুমি এই পরিস্থিতির শিকার আজকে, আর আমি সেই 7 বছর থেকে মা বাবা দুজনকে হারিয়ে এতিমখানাতে বড় হয়েছি। রাস্তাঘাটের সবাই আমাদের মতো মানুষগুলোকে আবর্জনা মনে করে। মানুষ জানে না এই পথে আসার রহস্য কি, মানুষ এটা জানার চেষ্টাই করে না। পৃথিবীর সবাই চিরস্থায়ী না, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এসব বুঝিয়ে শুনিয়ে নদীকে খাওয়াই। ঘুমানোর সময় গুনগুন করে কান্না করতে থাকে। আমি তখন নদীকে কাছে টেনে নিয়ে কিছু কথা বলে ঘুম পাড়িয়ে দিই। নদীও তখন ঘুমিয়ে যায়। সকালে আমি রান্না করে নদীকে নাস্তা করিয়ে দিই। নদী বিকালের দিকে ছাদে গিয়ে হাঁটু পেতে বসে বসে আমাকে কে স্বপ্ন দেখাবে, আমাকে কে নিজের হাতে খাইয়ে দেবে। আল্লাহ, তুমি কি এই মানুষটারে নেওয়ার এত দরকার ছিল? আমি কাকে নিয়ে বাঁচবো এইসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর ওইদিকে আমি দরজা নক করে বুঝতে পারছি হয়তো ছাদে গেছে, তাই অন্য দরজা দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে ছাদে গিয়ে দেখি নদী এইভাবে কান্না করছে। পেছন থেকে নদীর কাঁধে হাত রাখি। নদী তখন আরেকটু শব্দ করে কান্না করে দেয়। রাতে ঘুমানোর সময়, মামুনি তোমাকে কিছু বলবো, কিছু মনে করবে না তো? না, বলেন। বড় সাহেব তো আপনাকে তার শেষ ইচ্ছে বলেছিল, আপনি কি সেই বিষয়ে ভুলে গেছেন? তখন নদীর মনে পড়লো তার আব্বু তাকে তার ডায়েরি থেকে ঠিকানা নিয়ে তার নানু বাড়ি যেতে বলেছিল। তখন নদীর চোখের পানি মুছে নদী তার আব্বুর রুমে গিয়ে তার আব্বুর ড্রয়ার থেকে আমার জীবন ডায়েরিটা বের করে টেবিলে বসে ডায়েরিটা পড়তে শুরু করলো। আজ 27শে মে, আজ আমার অনেক আনন্দের দিন। আজ আমার ভালোবাসার সাথে বিয়ে হয়ে গেল। জীবনে অনেক আকাঙ্ক্ষা আজ প্রত্যাশিত হলো। আমাদের বিবাহিত জীবন অনেক ভালো কাটতেছিল। আমাদের বিয়ের 1 বছর হওয়ার পর আমি অনেক খুশি হয়েছিলাম যে আমি বাবা হতে চলেছি। আমি বাবা হব ভাবতেই যেন কি আনন্দ, আর কি বলবো। আমার সংসার আর বৈবাহিক জীবনযাপন অনেক ভালোই চলছিল। যখন নদী আমার মেয়ে এই পৃথিবীতে আসলো সবাই অনেক খুশি ছিল, কিন্তু ওর জন্মের পর থেকে আমার জীবনের চাকা উল্টে পাল্টে গেল। মেয়ে ও মেয়ের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে দিনরাত কাজ করতাম। এতে নদী আমাদের সুখের সংসারে কোনো সমস্যা ছিল না। একদিন কাজের চাপে অফিসের ড্রেস পরে এলাম খাবার টেবিলে। মহারানী দেখি সব রান্না করা শেষ। আমি কোনো মতে একটা পরোটা আর একটু ডিম খেয়ে উঠে পড়লাম। মহারানী আমার কাছে এসে আমার টাইটা বেঁধে দিল। আমি অতি আবেগী হয়ে তার কপালে একটা মিষ্টি চুমু এঁকে দিলাম। মহারানী লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। খোদা তাআলার কাছে একটু জোরেই কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তারপর অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে হাজার হাজার কাজের মধ্যেই আমি আমার মহারানীর জন্য আর তোমার জন্য সময় বের করে নিতাম। দুষ্টামি, ফাইজলামি, ঘোরাঘুরি, কেনাকাটা, ক্যান্ডেল লাইট ডিনার সব মিলে আমার খুব ভালোই দিন পার করছি। আমার অফিস টাইমেও প্রায় সারাক্ষণ ফেসবুকিং করেই সময়টা পার করতো। যখন তোমার বয়স 2 বছর তখন লাইফের ধ্বংস হওয়া শুরু হলো। কয়েকদিন কাজের চাপ বেড়ে যাওয়ার ফলে তোমার আম্মুকে আমি আগের মতো সময় দিতে পারতাম না। আস্তে আস্তে তোমার আম্মু আমাকে আর আগের মতো কেয়ারিং করতো না।
খাওয়ার সময় পাশে এসে বসতো না, শুধু ফোন নিয়ে ফেসবুকিং করতো, তোমার দিকে ভালো মতন খেয়াল করতো না। আমিও কিছু বলতাম না, কারণ এখন সবাই ফেসবুকে অ্যাডিক্টেড। আর মূল কথা, আমি কখনো ওকে সন্দেহ করতাম না। অফিসের কাজের জন্য 7 দিন পর ক্যানাডা পাঠানো হবে কোম্পানির কিছু লোক, তাদের মধ্যে আমিও সিলেক্ট হব। বিকাল 4টার সময় ফ্লাইট। অফিস থেকে বাসায় আসার সময় রাস্তার মাঝে তোমার কাজল আন্টির সাথে দেখা হলো। তার সাথে দেখা হলো প্রায় 4 বছর পর। সেই কলেজ লাইফের পরে আবার দেখা, আবেগের চোটে সে আমায় জড়িয়ে ধরলো। তার সাথে কুশল বিনিময় করে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে তোমার আম্মুকে বাসায় পেলাম না। তোমার আম্মু তোমাকে তোমার কাজল আন্টির কাছে রেখে কোথায় জানি গেছিল। সন্ধ্যার সময় তোমার আম্মু এলো। ভাবছি কাল সকালে হলে তোমার আম্মুকে খুশির সংবাদটা দেব। সকালে সংবাদটা দিলাম, কিন্তু তোমার আম্মুর কোনো রিঅ্যাকশনই পেলাম না। সেই রাতে রাত 2টা বাজে। আচমকা ঘুম ভেঙে দেখি তোমার আম্মু নেই। উঠে দেখি বারান্দায় একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসছে, আর সাথে প্রেমামূলক কথা, আর সাথে মিষ্টি মিষ্টি হাসি। আবিষ্কার করে দেখতে পাই সে আর কেউ নয়, তোমার আম্মু। তাৎক্ষণিক রুমে চলে এলাম। খুব রাগ হচ্ছে, যাকে এতটা ভালোবাসলাম সেই কিনা আমার সাথে প্রতারণা করলো। আবার মনে করলাম আমার ধারণাও ভুল হতে পারে, সে কোনো জরুরি কথা বলতে পারে কারোর সাথে। প্রায় রাত 3টার দিকে তোমার আম্মু রুমে আসলো, দেখলো আমি জেগে আছি কিনা। রাতের ঘটনার পর দিন তোমার আম্মু ওঠার আগে অফিসে চলে গেলাম। কিছু না বলে না খেয়েই আজ অফিসের কাজেও মন দিতে পারছি না। আজ কিছুই ভালো লাগছে না। কোনো মতে অফিসে শেষ করে বাসায় ফিরছি। তোমার আম্মুর বেলি ফুলের মালা অনেক পছন্দের ছিল, সে আমার না জেনেও 2টা বেলি ফুলের মালা নিয়ে গেলাম তার জন্য। বাসায় এসে দেখি তোমার আম্মু ব্যালকনিতে বসে ফেসবুক চালাচ্ছে, আর আন্টি তোমার কোলে নিয়ে বসে আছে। তাকে আজ ডাকলাম না। ফ্রেশ হয়ে বললাম খেতে দাও, কোনো উত্তর পেলাম না। আজ ফোন নিয়ে বসেই আছে। পকেট থেকে বেলি ফুলের মালাটা তার ড্রেসিং টেবিলের উপর রেখে আমিও শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। আবার রাত 1:45টার দিকে ঘুম ভাঙলো, দেখি তোমার আম্মু বিছানায় নেই। তোমার আম্মুকে খুঁজতে গিয়ে দেখলাম আজও সে বেলকনিতে দাঁড়িয়ে আছে, কারোর সাথে প্রেমমূলক কথা বলছে। আজ আড়ালে দাঁড়িয়ে ওর সব কথাগুলো শুনলাম। কথাগুলো অনেক আবেগ মাখার ভালোবাসাময়। বেশিক্ষণ থাকতে পারলাম না, রুমে চলে এলাম। আমার জীবনের সবচেয়ে কাছের জিনিস আমি হারাতে বসেছি। আজ কেমন যেন কান্না পাচ্ছে। নিজের অজান্তেই নয়নকে যতই বলছি অশ্রু ঝরাস নে, কিন্তু অশ্রু কোনো কথাই শুনছে না। হয়তো আমি তার এমন হতভাগা বান্দা যার কপালে সুখ লিখতে কলমের কালিই ফুরিয়ে গিয়েছিল। পরদিন থেকে আমার সাথে অন্যরকম ব্যবহার করা শুরু করে দিল। কথায় রাগ, চিল্লানো, তুই তুই করে বলা। বুঝেছি সে আমার মাঝে এখন আর আমার কোনো অস্তিত্ব নেই। সে তার শোবার ঘর আমার সাথে আলাদা করে নিল। সারাদিন অফিস করে বাইরেই কাটায়, আর মাঝরাতে বাসায় ফিরি। আবার কাক ডাকা ভোরেই বাসা থেকে বেরিয়ে যায়। কাল সন্ধ্যা 4টায় আমার ফ্লাইট। জামা কাপড় প্যাক করতেছি। রাতে তোমার আম্মু ওয়াশরুমে, তার ফোনের মেসেঞ্জারে একটা মেসেজ এলো। সিন করে দেখলাম রবিন নামের এক ছেলে লিখেছে, সোনা সব কিছু ঠিকঠাক, কাল সকাল 8টার দিকে কাজী অফিসের দিকে রওনা হব, রেডি থাইকো। আমি তোমাকে তোমার বাসা থেকে ড্রপ করে নিয়ে যাব। তোমার মেয়েটাকে বাসায় রেখে এসো, ওকে আনলে অনেক ঝামেলা হতে পারে। মোবাইলটা রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আজকের দিন পরেই আমার জীবনে এক অসহনীয় ঘটনা ঘটে যাবে। ভাবতে পারিনি যাকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবেসেছিলাম সে আগামীকাল আমায় একা ফেলে চলে যাবে। রাত ভোরে একটু ঘুমাতে পারিনি। মাঝরাতে আবার একটু চিমটি এলো। কোন সময় যে ঘুমিয়ে পড়েছি ঠিক নাই। ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে তোমার আম্মুকে কোথাও খুঁজে পেলাম না, কিন্তু তোমাকে দেখি কাজল আন্টির কাছে। তোমার আম্মুর কথা কাজল আন্টিকে বললে সে বলে আরও অনেক আগে বাসা থেকে একটা গাড়িতে করে কোথায় যেন গেল। আমার মনে খটকা লেগে গেল কালকের মেসেজটার কথা। তাহলে আমাকে আর আমার মেয়েকে একা ফেলে চলে গেল নতুন বাসা বাঁধতে। এখন আমি কি করব? আমার যে অফিসের কাজে কানাডা যেতে হবে, তোমাকে কার কাছে রেখে যায়? তোমার জন্ম মাতৃ সে তোমায় একা ফেলে চলে গেল। তোমার আম্মু তোমায় ফেলে একা চলে গেল। ভাবতে পারিনি কি দোষ করেছিলাম আমি, আমায় একা ফেলে চলে গেল। আবার আজ অফিসের কাজে যেতে হবে। এখন এই অসহায়ের সময়ে কাকে আমাদের পাশে পাবো? অনেক চিন্তার পর ডিসাইড করেছিলাম আমার সাথেই তোমায় নিয়ে যাব। তাই কাজল আন্টিকে তার সকল পাওনা টাকা দিয়ে তাকে দিয়ে দিলাম। যেই ভাবা সেই কাজ, তোমার সঙ্গে করে কানাডা চলে এলাম। আমাদের কাজের পারফর্ম দেখে কানাডা অফিসার আমাদের অফার করলো যেন আমরা তাদের জন্য কাজ করি। তার ফলে কানাডায় আমাদের একটা করে বাসা দেবে এবং বেতনও 3 গুণ দেবে। আমাদের সবাই এতে রাজি হলো না, কিন্তু আমি অফারটা আর ছাড়লাম না। কেননা
বাংলাদেশে কার জন্য যাব? যার জন্য যাব সে তো অন্য আরেকজনের হয়ে গেছে। তার থেকে এখানে থাকলে আমার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাই এখানেই সেটেল হয়ে গেলাম। মামুনি, তোমার বয়স যখন 16-তে পা বাড়ালো তখন একদিন আমার মাথা প্রচণ্ড ব্যথা করেছিল, তাই হসপিটালে গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তার অনেক রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে বলল আমার নাকি লিভারের সমস্যার কারণে মাথা ব্যথা করে। ডাক্তার কিছু ওষুধ দেয় আর বলে প্রতি 3 মাস পর পর যেন একটা করে মেডিকেল চেক আপ করি। ওষুধ খেয়ে যখন অনেক সুস্থ হয়ে গেছি মনে হয়, তারপর কাজের কারণে মেডিকেল চেক হওয়ার কথা ভুলে যায়। হঠাৎ আবার 1.5 বছর পর সেই মাথা ব্যথা। এখন মাথা ব্যথার কারণে অনেক কাশি হয়, কাশির চোটে মুখে রক্তক্ষরণ হতে থাকে। ডাক্তারকে রিপোর্ট দেখালে বলে আমি লাস্ট স্টপে আসছি। এই কথা শোনার পর যেন আমার পায়ের মাটি সরে যায়। আমি এখন কি করব? আমার কিছু হয়ে গেলে আমার মেয়ের কি হবে? আমার মেয়েকে একটা ভালো আশ্রয়স্থানে রেখে যেতে হবে। অবশেষে তোমার নানু তোমার অসহায়ের সময় পাশে থাকবো। হ্যাঁ, তোমার নানুর থেকে নিরাপদ স্থান আর নেই, তাই অনেক কষ্ট করে তোমার নানুরা কোথায় থাকে খোঁজ করে পেলাম, কিন্তু খোঁজ পাওয়ার জানতে পারলা তোমার আম্মু তোমার নানুর সাথে থাকে, সে এখন বিয়ে করে নাই। তাহলে কি আমি ভুল বুঝলাম তোমার আম্মুকে? আমার যে সময় পেরিয়ে যাচ্ছে আম্মু, জানি না তোমার আম্মু আমায় ক্ষমা করবে কি না, জানি না। তবুও তোমার আম্মুকে আমায় ক্ষমা করে দিতে বলো। আম্মু, তোমার আম্মু যদি আমায় না ক্ষমা করে তাহলে আমি যে মরেও শান্তি পাবো না। তুমিও আমায় ক্ষমা করো মামুনি, সামান্য ভুলের কারণে তোমায় আমি তোমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি। মামুনি, যখন তুমি ডায়েরিটা পড়া শেষ করবে তখন আমি তোমার মাঝে আর থাকবো না। যখন ডাক্তার বলেছিল আমি কিছুদিনের অতিথি, সেই দিন থেকেই তোমার আম্মুর আর আমার জীবন আলাদা হওয়ার কারণ লেখা শুরু করেছি, যাতে তুমি সত্যটা জানতে পারো। ইতি, তোমার খারাপ বাবা। পারলে ক্ষমা করে দিও। নদীর চোখ দিয়ে পানি পড়ে গেল, গাল ভিজে গেছে। জানো তো, মানুষের সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাদের জীবনটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, তুমি তোমার আম্মুর বাসায় যাওয়ার পর কি হলো?